নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। আর্কিমিডিসের সূত্র। বিজ্ঞানী আর্কিমিডিস বিজ্ঞান জগতে আলহামদুলিল্লাহ একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী। আর্কিমিডিসের আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম আবিষ্কারের উদাহরণ হচ্ছে আর্কিমিডিস ল, যার অ্যাপ্লিকেশন আমরা আজকে আলহামদুলিল্লাহ বড় বড় জাহাজ স্টিমার তৈরিতে ব্যবহার করে থাকি। আর্কিমিডিসের সূত্রটার মূল অর্থ হচ্ছে বা মূল থিম হচ্ছে, যদি আমি কোনো বস্তুকে পানিতে ডুবাই তাহলে বস্তুটি ওজন হারিয়ে ফেলে, কিছু পরিমাণ তার ওজন কমে যায়। কতটুকু ওজন কমে? যতটুকু ওজন সে পানিকে চাপিয়ে অর্থাৎ পানিকে অপসারণ করে যতটুক পানিকে সে চাপিয়ে স্থান দখল করে ততটুক পানির সমপরিমাণ ওজন তার অংশ থেকে কমে যায়। অর্থাৎ যে পরিমাণ ওজন বস্তুটি হারায় সেটি হচ্ছে ওই বস্তুটি পানিকে যতটুক পরিমাণ অপসারণ করে বা যতটুক পরিমাণ পানি অপসারিত হয় সেই সমপরিমাণ পানি তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয় হারানো ওজনটি। আমরা ইনশাআল্লাহ এখন একটি চিত্র দেখব, সেখান থেকে আর্কিমিডিসের লটি আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হওয়া যাবে। আমরা চিত্রে একটি বস্তু দেখতে পাচ্ছি এবং এখানে একটি স্প্রিং নিক্তির সাহায্যে বস্তুটিকে ঝুলানো আছে। এখানে এটা কিন্তু হচ্ছে নরমাল অবস্থা, অর্থাৎ বাতাসে ভর। বাতাসে যখন আমরা স্প্রিং নিক্তির সাহায্যে ওজন নির্ণয় করলাম তখন আলহামদুলিল্লাহ রেজাল্ট আসছে 0.67 নিউটন। ঠিক সেম সিস্টেমটাকে অর্থাৎ সেম বস্তু সেম নিক্তিটাকে নিয়ে যখন আমরা এই বস্তুটাকে একটা পানি ভর্তি পাত্রে ডুবালাম তখন এই পানি ভর্তি পাত্রটা থেকে কিছু পরিমাণ পানি উপচে যেয়ে এই পথ দিয়ে বেরিয়ে পড়ল এবং স্প্রিং নিক্তিটা এখন আমাকে যে রিডিং দিচ্ছে সেটি হচ্ছে 0.40 নিউটন। কিন্তু বাতাসে কিন্তু আমরা দেখে এসেছি 0.67 নিউটন, পানিতে ডুবানোর পর 0.40 নিউটন, তার মানে 0.27 নিউটন কিন্তু কমে গেল। এর মূল কারণ কি? এর মূল কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আর্কিমিডিসের ল ব্যাখ্যা করে। আর্কিমিডিসের ল অনুযায়ী এই বস্তুটি যে পরিমাণ ওজন হারালো অর্থাৎ 0.27 পরিমাণ ওজন হারালো সেটা এই বস্তুটা ডুবানোর পর যে পরিমাণ পানি এই নল থেকে বেরিয়ে গেল এই সমপরিমাণ পানির যে ওজনটা হবে সেই সমপরিমাণ ওজন এই বস্তুটা হারাবে। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই বস্তু যেহেতু 0.27 নিউটন ওজন হারিয়েছে, সুতরাং এই বস্তু থেকে যতটুক পানি বা এই বস্তু পানিতে ডুবানোর পর যতটুক পানি বেরিয়ে যাচ্ছে, যতটুক পানি উপচে পড়ে যাচ্ছে সেই সমপরিমাণ পানির ওজন হবে কিন্তু 0.27 নিউটন। আমরা এই নিচের যে নিক্তিটা এই নিক্তিতে দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে কাঁটাটা 0.10 অর্থাৎ পাত্রের ভর। পাত্রটা প্রথমে খালি ছিল তখন পাত্রের ভর ছিল ওজন ছিল 0.10 নিউটন। পাত্রে যখন এই অপসারণ পানি এসে জমা হলো তখন একটা ফাইনাল রেজাল্ট আসছে 0.37 নিউটন। তাহলে পানির ওজনটা কত বা অপসারিত তরলের ওজন কত? 0.37 মাইনাস 0.10 ইকুয়াল 0.27 নিউটন, যেটা হচ্ছে এই বস্তুর হারানো ওজন এর সমান। আর্কিমিডিসের ল আমাদের এটি ব্যাখ্যা করে, অর্থাৎ যদি আমি কোনো একটা বস্তুকে
আংশিক বা সম্পূর্ণভাবে কোনো তরল পদার্থে নিমজ্জিত করি তাহলে বস্তুটি ওজন হারাবে, এবং যতটুক ওজন হারাবে সেটা হচ্ছে এই বস্তু যতটুক পানিকে অপসারণ করে দিবে সেই সমপরিমাণ পানির ওজনের সমান সে ওজন হারাবে। আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এবং এই নদীমাতৃক দেশে আমরা বাঙালিরা অনেক জলপথই ব্যবহার করে থাকি, এবং এই সমস্ত জলপথে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে। এই সমস্ত দুর্ঘটনার জন্য অনেকাংশে আমরাই দায়ী। কারণ হচ্ছে যে আমরা এই দুর্ঘটনা এড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা আমাদের জরুরি সেই সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করি না, এবং যে সমস্ত পদক্ষেপ আমাদের মেনে চলা উচিত সেগুলোকে আমরা মানি না। যেমন নৌপথে যে সমস্ত যানবাহন চলে অর্থাৎ লঞ্চ, স্টিমার, এগুলি কিন্তু আর্কিমিডিসের ল অনুযায়ী তৈরি করা। আলহামদুলিল্লাহ দেখা যায় যে এই সমস্ত বড় বড় বিশাল জাহাজগুলি ভিতরটা ফাঁপা থাকে, কিন্তু তাদের আয়তন কিন্তু অনেক বড়। যেহেতু আয়তন বড় এবং ভিতরটা ফাঁপা, তাহলে দেখা যায় তারা প্রচুর পরিমাণ পানিকে অপসারণ করায়, এবং অপসারণ করার কারণে তাদের ওয়েটটা কিন্তু কমে আসে, এবং এই ওয়েট কমে আসার কারণে কিন্তু পানির ঊর্ধ্বমুখী চাপ বা ঊর্ধ্বমুখী বলের বেশি হওয়ার কারণে এই সমস্ত বস্তুগুলি কিন্তু লঞ্চ, স্টিমার তারা কোথায় ভেসে থাকে? নদীতে ভেসে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই সমস্ত নৌযানের যে ধারণ ক্ষমতা রয়েছে অর্থাৎ ক্যাপাবিলিটি রয়েছে, যখন তার ক্যাপাবিলিটির তুলনায় অতিরিক্ত যাত্রী লোড করা হয় তখন কিন্তু নরমালি ভাবে পানির অর্থাৎ নদীর পানির ঊর্ধ্বমুখী বলের তুলনায় জাহাজ বা স্টিমারের নিম্নমুখী বলের পরিমাণ প্রচুর বেড়ে যায়। কেন? কারণ হচ্ছে লোক বাড়তেছে এবং তার কারণে দেখা যায় এম ইন্টু জি অর্থাৎ লোক বাড়লে ভর বাড়ে, এবং ভর বাড়লে এম জি অর্থাৎ নিম্নমুখী যে ফোর্সটা রয়েছে সেটার পরিমাণ অনেক বেড়ে যায়। এর কারণে দেখা যায় যে জাহাজ সহ অর্থাৎ লোকজন সহ জাহাজটি ডুবে যায়। তার মূল কারণ হচ্ছে যে পানি কর্তৃক প্রয়োগকৃত ঊর্ধ্বমুখী বলের তুলনায় নৌকায় লোকজন সহ যে নিম্নমুখী বল প্রডিউস করে সেটা অনেক বেশি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে নৌযানগুলির ভার কেন্দ্র যেটি রয়েছে সেই কেন্দ্র মাঝে মধ্যে ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, অর্থাৎ সেন্ট্রালি ভাবে প্রত্যেকটা বস্তুর বল ক্রিয়া করে। দেখা যাচ্ছে কখনো কখনো কোনো সাইডে যদি লোক সংখ্যা বেশি হয়ে যায় অর্থাৎ সেই অঞ্চলের ভর বেশি হয় এবং সেই অঞ্চলের প্রয়োগকৃত বল অর্থাৎ পানির নিচ বরাবর যে প্রয়োগকৃত বল সেটা বেড়ে যায়। এই কারণে দেখা যায় অনেক সময় জাহাজ উল্টে যায়। এভাবেই কিন্তু নৌপথের দুর্ঘটনাগুলি ঘটে থাকে। প্যাসকেলস ল। আধুনিক পদার্থবিজ্ঞানে তরল এবং বায়বীয় পদার্থ সংক্রান্ত চাপ সম্পর্কিত যে তত্ত্বগুলি রয়েছে তার মধ্যে প্যাসকেলের ল বা প্যাসকেলের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী প্যাসকেলের যে গুরুত্বপূর্ণ সূত্রটি হচ্ছে সেটি হলো আবদ্ধ পাত্রে অর্থাৎ বদ্ধ পাত্রে, পাত্র খোলা হওয়া যাবে না, তরল বা বায়বীয় পদার্থের অর্থাৎ পাত্রের মধ্যে যদি তরল বা বায়বীয় পদার্থ থাকে তার উপর কোনো অংশের উপর যে কোনো একটা সাইড থেকে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে অর্থাৎ প্রেসার ক্রিয়েট করলে সেই চাপ কিছুমাত্র না কমে অর্থাৎ সেই চাপের কোনো লস হবে না, আমি যতটুকু প্রেসার দিলাম সেই পরিমাণ প্রেসারই অ্যাপ্লিকেবল হবে, কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ আবদ্ধ পাত্রের ভিতর যদি আমরা তরল বা বায়বীয় পদার্থ রেখে কোনো একটা দিক থেকে চাপ দেই তাহলে সেই চাপটা কোনো অংশে কমবে না এবং না কমে সেই পাত্রের চারিপাশ বরাবর অর্থাৎ তরল এবং বায়বীয় পদার্থ যে যে অঞ্চলে রয়েছে ওই পাত্রের মধ্যে প্রত্যেকটা তরল এবং বায়বীয় কণার উপর পদার্থের উপর চাপটা সমানভাবে সঞ্চালিত হবে, অর্থাৎ সমভাবে চাপটা প্রডিউস করা হবে, অর্থাৎ সমানভাবে চাপটি
প্রয়োগ করা হবে, অর্থাৎ প্রয়োগ হবে। তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থ একটার পর একটা, যেমন নরমালি কনসেপ্ট হচ্ছে প্রথম স্তরের তরল, তারপরের তরল, তারপরের তরল, এভাবে করতে করতে কিন্তু এক সময় সে যে পাত্রের দেওয়ালে ঠেকে যাবে, কারণ পাত্রের দেওয়ালের পরে তো আর কোনো তরল নাই। তো দেখা যাবে যে এই সমস্ত তরল বা বায়বীয় পদার্থ চাপ প্রডিউস করতে করতে এক সময় পাত্রের গা বরাবর কাজ করবে, পাত্রের গায়ে বরাবর লম্বভাবে ক্রিয়া করে। তাহলে প্যাসকেলের যে সূত্রটা থেকে আমরা যে দর্শন পাই সেটা হচ্ছে যে পদার্থের ওপর, তরল বা বায়বীয় পদার্থের উপর যদি আমরা কোনোভাবে না কোনোভাবে চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপের কোনো লস হয় না, সেই চাপ কোনো মাত্র না কমে ওই আবদ্ধ পাত্রের প্রত্যেকটি তরল বা বায়বীয় কণার উপর সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয় এবং এট দ্য লাস্ট মোমেন্টে ওই তরল বা বায়বীয় পদার্থ যে পাত্রে রাখা আছে সেই পাত্রের উপরও লম্বভাবে কাজ করে। কি কাজ করে? সেই বল কাজ করে। কোন বল কাজ করে? যে বল আমি প্রথমে বস্তুটির তরল বা বায়বীয় পদার্থের উপর প্রয়োগ করেছিলাম। আমরা ইনশাআল্লাহ এখন প্যাসকেল সূত্রের বল বৃদ্ধিকরণ নীতিটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা চিত্রে একটি সিস্টেম দেখতে পাচ্ছি, যে সিস্টেমে এই নীল অংশটা পানি এবং আমার লেফট সাইড অর্থাৎ বাম সাইডে যে অংশটা রয়েছে এটা একটা পিস্টন, যে পিস্টনের ক্ষেত্রফল A1 এবং এই পিস্টনের উপর প্রয়োগকৃত বল হচ্ছে F1 এবং প্রয়োগকৃত বলের ডিরেকশন আমরা দেখতেছি এটা কিন্তু হচ্ছে নিম্নমুখী, এবং আমরা পাশে একটি বড় পিস্টন দেখতে পাচ্ছি যার ক্ষেত্রফল হচ্ছে A2 এবং এর উপর এই নিচের পানি চাপ প্রয়োগ করবে এবং সেই চাপটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, এবং এই ঊর্ধ্বমুখী বল প্রডিউস করার কারণে সেই পিস্টনটা উপরের দিকে উঠবে। তাহলে এই পিস্টনের উপর প্রডিউসকৃত বলটা হচ্ছে F2। আমরা এখন একটু সিস্টেমটা নিয়ে আলোচনা করি কি হচ্ছে ঘটনাটা। আমরা নরমালি ভাবে এখানে কিছু লিকুইড বা তরল পদার্থ দেখতে পাচ্ছি, ধরে নেই সেটা পানি। এখন এই পিস্টনটা মুক্ত অবস্থায় রয়েছে, ফ্রি অবস্থায় রয়েছে, কোনো কিছুর সাথে বাধা না, কেউ তার উপর বল প্রয়োগ করছে না, ফ্রি অবস্থায় রয়েছে। কিন্তু এই পিস্টনটা উপর আমি F1 বল বাহির থেকে প্রয়োগ করছি। F1 বল প্রয়োগ করার কারণে এই পিস্টনের তল এখানকার পানিকে চাপ দিবে বা বল প্রয়োগ করবে, এখানকার পানিগুলো বল প্রয়োগ করবে, ক্রমান্বয়ে এখানকার পানি সামনের পানিগুলোর অংশগুলোকে বল প্রয়োগ করবে। এভাবে কিন্তু পানির অংশগুলো কি করবে? আস্তে আস্তে বলকে ট্রান্সফার করতে থাকবে কোন জায়গা পর্যন্ত? যেখানে সে ফ্রিলি ভাবে তার কাজ করতে পারে, অর্থাৎ যেখানে সে মুক্ত, অর্থাৎ যেখানে সে তার বলটাকে অ্যাপ্লাই করতে পারে সেই বরাবর সে কাজ করতে থাকবে। তাহলে এখানকার পানির কণাগুলো যে বল প্রডিউস করছে বা যে বল প্রয়োগ করছে সেই বল কিন্তু আস্তে আস্তে প্রয়োগ করতে 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 এক সময় এই পিস্টনের এই তল বরাবরও কিন্তু সে ফোর্স কাজ করবে। তাহলে এক সময় দেখতে পাবো আমরা এই পানিগুলো কিন্তু এই তলের অর্থাৎ নিচের এই পিস্টনের তল বরাবর উপর দিকে চাপ দিবে। এখন উপর দিকে চাপ দিলে, যেহেতু বস্তুটা আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে বস্তুটা একটি ফ্রি অর্থাৎ মুক্ত, তাহলে বস্তুটা কিন্তু উপরের দিকে মুভ করবে এবং এই বস্তুটার উপর প্রডিউসকৃত বল হবে F2। প্যাসকেলের সূত্র আমাদের বলে যে চাপের কোনো ধ্বংস নেই, অর্থাৎ চাপ যেভাবে আমি এ বরাবর চাপ প্রয়োগ করব এখানেও সেই একই বরাবর চাপ প্রয়োগ হবে। তাহলে আমি ধরে নেই এই পিস্টনের উপর প্রয়োগকৃত চাপ P1 এবং এই পিস্টনের উপর ঊর্ধ্বমুখী প্রয়োগকৃত চাপ P2। অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল এই দুইটা চাপ সমান, ছোট পিস্টনের উপর প্রয়োগকৃত বলও সমান এবং ছোট পিস্টনের উপর প্রয়োগকৃত যে চাপ এটা হচ্ছে যদি P1 হয় এবং বড় পিস্টনের উপর প্রয়োগকৃত চাপ যদি P2 হয়, প্যাসকেলের ল অনুযায়ী P1 ইকুয়াল P2, কেননা চাপদ্বয় সমান। আমরা প্রথমেই বলেছিলাম অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল P1 ইকুয়াল P2, আমরা প্রেসার সমান সমান লিখতে পারি F বাই A,
তাহলে P1 ইকুয়াল লিখা যায় F1/A1 অর্থাৎ ছোট পিস্টনের উপর প্রয়োগকৃত বল ডিভাইডেড হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল ইকুয়াল P2 সমান সমান লিখা যায় F2/A2 অর্থাৎ বড় পিস্টনের উপর প্রয়োগকৃত ঊর্ধ্বমুখী বল ডিভাইডেড বড় পিস্টনের ক্ষেত্রফল। এখন আমরা এই অংশটাকে ইন্টারচেঞ্জ করছি, আমাদের ম্যাথমেটিক্সের রুলস অনুযায়ী এটা করা যায়। অর্থাৎ করা মিন্স হচ্ছে যে F1টাকে আমি এই A2 এর জায়গায় নিয়ে আসব এবং A2টাকে আমি F1 এর জায়গায় নিয়ে আসব। যদি তাই করা হয় তাহলে দেখা যায় F2 এর নিচে F1 চলে আসে, F2/F1 ইকুয়াল A2 উপরে চলে যায়, নিচে A1 থাকে অর্থাৎ A2/A1। তাহলে এই ধরনের একটা কিন্তু রুলস আমাদের বিল্ড আপ হয়ে যায়। রুলসটা মিন্সটা দাঁড়াচ্ছে বড় পিস্টনের উপর প্রয়োগকৃত বল ডিভাইডেড ছোট পিস্টনের উপর প্রয়োগকৃত বল কার সমান? বড় পিস্টনের ক্ষেত্রফল ডিভাইডেড ছোট পিস্টনের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এদের বলের অনুপাত, দুটি পিস্টনের বলের অনুপাত সমান সমান দুটি পিস্টনের ক্ষেত্রফলের অনুপাতের সমান হবে। তাহলে আমরা যদি F2 আমাদের অজানা থাকে, আমরা যদি F2 ঊর্ধ্বমুখী বল বের করতে চাই, তাহলে এই F1 কে নরমালি ভাবে এই পোরশনের সাথে A2/A1 এর সাথে গুণ দিয়ে দিব। তাহলে আমরা এখানে কিন্তু আলহামদুলিল্লাহ গুণ দিয়ে দিলাম F2 ইকুয়াল A2/A1 ইনটু হচ্ছে F1, যেখানে আমাদের তিনটা ভ্যালুই জানা। F1 যেটা আমি প্রয়োগ করছি সেটা আমার জানা, A1 ছোট পিস্টনের ক্ষেত্রফল এটাও আমার জানা, A2 বড় পিস্টনের ক্ষেত্রফল এটাও আমার জানা। তাহলেই কিন্তু আমি ইনশাআল্লাহ বড় পিস্টনের উপর ঊর্ধ্বমুখী প্রয়োগকৃত বল ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবো। ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর একটি ক্যারেক্টার বা বস্তুর একটি ধর্ম, যে ধর্মের কারণে বস্তুর উপর বাহির থেকে বা বাহ্যিক কোনো বল প্রয়োগ করলে বস্তুর আকার, আকৃতি, আয়তনে পরিবর্তন ঘটে এবং সেই বল অপসারণ করলে বস্তুটি আবারও আগের অবস্থায় ফিরে আসে। বস্তুর এই ধর্মটাকে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলি। যেমন প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বস্তুটির অবস্থান নরমাল রয়েছে। যখন এই দুই হাত দিয়ে বস্তুটাকে টানা হচ্ছে তখন কিন্তু পরবর্তী অবস্থায় দেখা যাচ্ছে বস্তুটি আয়তন প্রসারিত হচ্ছে এবং দৈর্ঘ্য বরাবর সেটি এক্সপান্ড হচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন আবার বলটা অপসারণ করে নেওয়া হলো তখন দেখা যাচ্ছে সে কিন্তু আবারও আগের অবস্থায় ফিরে আসছে। অর্থাৎ বস্তুর ভিতরে স্থিতিস্থাপকতা বিদ্যমান এবং বস্তুর এই ধর্মকে আমরা স্থিতিস্থাপকতা বলতে পারি। এখন আমাদের লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত এই বাহ্যিক বল প্রয়োগ করা যাবে। আমরা অনেক সময় দেখি রাবার ব্যান্ড নিয়ে অনেক সময় খেলা করি, টানতে 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 এক সময় ঠাস করে ছিঁড়ে যায়। তার মানে হচ্ছে যে লেভেল পর্যন্ত ন্যূনতম যে দূরত্ব পর্যন্ত সে প্রসারিত হতে থাকে সেই সীমাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ যে দূরত্ব পর্যন্ত, যে রেঞ্জ পর্যন্ত সে কি করে, প্রসারিত হতে থাকে, বাহ্যিক বল প্রয়োগের সাথে সাথে প্রসারিত হতে থাকে, বস্তুর আকার আকৃতি চেঞ্জ করে কিন্তু বস্তুটাকে নষ্ট করে না, ওই সীমা পর্যন্ত আমরা তাদেরকে স্থিতিস্থাপকতা সীমা বলি। যখনই সেই জিনিসটা ছিঁড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা ধরে নেই যে বস্তুটির মধ্যে স্থিতিস্থাপকতার যে সীমা ছিল সেই স্থিতিস্থাপকতার সীমাটাকে সে ক্রস করলো বা পরিত্যাগ করে চলে গেল। বিকৃতি। আমরা দেখি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে। তার সেই পরিবর্তন দৈর্ঘ্য বরাবর হতে পারে, আকৃতি বরাবর হতে পারে, আয়তন বরাবর হতে পারে। অর্থাৎ কোন বস্তুর একক আয়তন বা একক দৈর্ঘ্য বরাবর যে পরিবর্তন ঘটে তাদেরকে আমরা বিকৃতি বলে থাকি। যেমন আমরা নরমালি ভাবে এই বস্তুটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এই বস্তুর উপর থেকে বল প্রয়োগ করা হয়েছিল, বল প্রয়োগ করা হওয়াতে বস্তুটি ভিতরের দিকে না ঢুকে গেল, তার মানে বস্তুটার এই বরাবর একটা পরিবর্তন পরিলক্ষিত হলো, যেটা আমরা নরমালি ভাবে বস্তুটার মধ্যে একটি চেঞ্জিভিটি দেখছি। এই চেঞ্জিভিটিটাই হচ্ছে বিকৃতি। পীড়ন। আমরা জানি
কোনো বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি উপর থেকে, তখন এই বস্তুটার মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে সে ঊর্ধ্বমুখী একটি বাধা দানকারী বল প্রয়োগ করে থাকে। আমি আবারও বলছি, প্রত্যেকটি বস্তু তার নিজের সাধ্যমতো একটি বাধাদানকারী বল প্রয়োগ করে। কার বিরুদ্ধে? সেই বস্তুটার উপর বাহির থেকে যে বল প্রয়োগ করা হয় তার বিরুদ্ধে। যেমন এটা একটা বস্তু, উপর থেকে বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক এর কারণে এই বস্তুটার ভেতর থেকে অভ্যন্তরীণ দিক থেকে একটা এই বলের বিরুদ্ধে কিছু বাধাদানকারী বল প্রডিউস হচ্ছে। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত এই বাধাদানকারী বলকে আমরা পীড়ন বলি। আমি আবারও বলছি, প্রত্যেকটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত এই বাধাদানকারী বলকে, অর্থাৎ যে পরিমাণ বল বাধা দান করে কতটুক জায়গার মধ্যে, 1 মিটার স্কয়ার বা একক ক্ষেত্রফলের উপর, সেই স্থানটাকে সেই পরিমাণ বলকে আমরা পীড়ন বলি। শর্ত হচ্ছে 1 মিটার স্কয়ার জায়গার উপর হতে হবে বা 1 মিটার স্কয়ারের পরিমাণের উপর হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে বলটা বাধাদানকারী বল হতে হবে। কার বাধাদানকারী বল হবে? কার বিরুদ্ধে বাধাদান করবে? যে বলটা বাহির থেকে বস্তুর উপর প্রয়োগ করা হবে তার বাধাদানকারী বল হবে, এবং এই বলটা বস্তু সম্পূর্ণ নিজে প্রয়োগ করবে। হুকের সূত্র। বিজ্ঞানী রবার্ট হুক ইলাস্টিসিটি নিয়ে একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ যে পরিমাণ বাধাদানকারী বল প্রয়োগ করবে তার বিকৃতি সেই অনুযায়ী হবে। অর্থাৎ বাধাদানকারী বল যদি বেশি হয় তার বিকৃতিও বেশি হবে। বাধাদানকারী বল যদি কম হয় তাহলে বিকৃতিও কম হবে। তাহলে আমরা সূত্রর গাণিতিক রূপ লিখতে পারি, পীড়ন ইজ প্রপোর্শনাল বা সমানুপাতিক। এই সাইনটাকে আমরা প্রপোর্শনাল সাইন বলি বা সমানুপাতিক সাইন বলি। বিকৃতি পীড়ন সমান সমান, এই সমানুপাতিক সাইনটা উঠে যে ম্যাথমেটিক্সের রুলস অনুযায়ী লেখা যায়, সমান সমানের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, ধ্রুবক, ইনটু বিকৃতি। তাহলে এই বিকৃতিটাকে যদি আমরা ভাগ দিয়ে দেই তাহলে পীড়ন ডিভাইডেড বিকৃতি ইকুয়াল হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি কনস্ট্যান্ট রাশি, যে ধ্রুবকের অপর নাম হচ্ছে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি বিকৃতির কোনো ইউনিট নেই, একক নেই, আর পীড়নের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, সুতরাং এই ধ্রুবক তথা স্থিতিস্থাপক গুণাঙ্কের এককও নিউটন মিটার ইনভার্স 2। পদার্থের আণবিক গতিতত্ত্ব। আমরা এখন ইনশাআল্লাহ পদার্থের আণবিক গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয় বা সমষ্টি নিয়ে গঠিত। বিজ্ঞানের ভাষায় এই সমস্ত কণাগুলোকে অণু বলা হয়। অর্থাৎ ক্ষুদ্রতম যে কণাগুলোর সমন্বয়ে একটি পদার্থ তৈরি হয় তাদেরকে আমরা অণু বলি। যেমন আমরা উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি কঠিন পদার্থের এই যে কণাগুলো রয়েছে, তরল পদার্থে এই যে কণাগুলো রয়েছে, গ্যাসের মধ্যে এই যে কণাগুলো রয়েছে, এরা হচ্ছে অণু। অণুগুলো এতই ছোট যে তাদেরকে একটা ডট বা পয়েন্টস এর মতো বিবেচনা করা যায়। পদার্থের অণুগুলোর মধ্যে সর্বদাই ছুটোছুটি অর্থাৎ গতিশীলতা বিদ্যমান, কিন্তু আমরা এই গতিশীলতা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করতে পারি। দেখা যায় গ্যাসীয় অবস্থায় ছুটোছুটির পরিমাণটা সর্বাধিক। তার মূল কারণ হচ্ছে যে সে ছুটোছুটি করার জন্য প্রচুর পরিমাণে জায়গা পায়। তরল পদার্থের গ্যাসীয় পদার্থের তুলনায় গতিশীলতা কম, কারণ হচ্ছে তরল পদার্থে গ্যাসীয় পদার্থের তুলনায় জায়গা কিন্তু
অণুগুলোর মধ্যে কম রয়েছে। আমরা একটু খেয়াল করি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এই কণার ডিসটেন্স যত পাচ্ছি আমরা কিন্তু পাশাপাশি এই দুইটা কণার ডিসটেন্স এত পাচ্ছি না। ঠিক অনুরূপভাবে আমরা যদি তরল পদার্থকে আবারও কঠিন পদার্থের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু খেয়াল করব যে এখানে গতিশীলতা নেই বললেই চলে, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কিন্তু তারা গতিশীলতা তাদের মধ্যে বিরাজমান থাকে। জায়গার অভাবে তারা দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে পারে না। কেন? কারণ হচ্ছে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অত্যাধিক এবং আন্তঃআণবিক ফাঁকের সংখ্যা খুবই নগণ্য। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলোর দূরত্ব অত্যাধিক, এবং যেমন আমরা এখানেই দেখতে পাচ্ছি যে একটা কণা এখানে তো আরেকটা কণা এখানে, আরেকটা কণা এখানে তো আরেকটা কণা এখানে, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব অনেক। মূল কথা হচ্ছে আন্তঃআণবিক ফাঁক অনেক বেশি। দূরত্ব বেশি হওয়ার কারণে তাদের মধ্যকার আন্তঃআণবিক শক্তি কিন্তু কমে যায়। এর ফলে দেখা যায় যে তরল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ নেই বললেই চলে। তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটে না। তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু জায়গাটা দেখা যায় গ্যাসীয় পদার্থের তুলনায় অনেক কম, অর্থাৎ দুইটা কণার মধ্যে গ্যাপ কম, এবং এটার কারণে দেখা যায় যে কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি বিদ্যমান থাকে। এবং তরল পদার্থের আরেকটা ক্যারেক্টার হচ্ছে এটাকে যে পাত্রে রাখা হয় না কেন সেটা সে পাত্রের ক্যারেক্টার, সে পাত্রের আকার ধারণ করতে বাউন্ডেড হয় বা বাধ্য হয়। কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই গ্যাপ বা আন্তঃআণবিক ফাঁক খুবই ছোট, অর্থাৎ খুবই নগণ্য, এবং তারা কিন্তু খুব কাছাকাছি থাকে, তাদের আকর্ষণ খুবই বেশি। এটার কারণে দেখা যায় হচ্ছে কঠিন পদার্থগুলো নিজস্ব আকার এবং আয়তন বিল্ড আপ হয়। তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলির কণার মধ্যে গতিশীলতা বিরাজমান। এই সময় দেখা যায় কোনো অণু আরেকটা অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে, ধাক্কা দিতে পারে। এমনকি অনেক সময় দেখা যায় এই অণুগুলি যে পাত্রে রাখা হয় এই পাত্রের দেওয়াল বরাবর হিট করে, অর্থাৎ দেওয়ালেও আঘাত হানে। যেমন নরমালি ভাবে আমরা চলার পথে অনেকের সাথে ধাক্কা লেগে যায়, অনেক সময় আমরা রাস্তায় হোঁচট খেয়ে যাই, রাস্তার যে লাইন টেন অর্থাৎ কারেন্টের যে খাম্বাগুনি রয়েছে সেটার সাথে অনেক সময় আমাদের ধাক্কা লেগে যায়। ঠিক অনুরূপভাবে গ্যাসের তরল এবং বায়বীয় গ্যাস ও তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলির এটা ঘটে, পরস্পর অণুর মধ্যে সংঘর্ষ ঘটতে পারে, যে পাত্রে রাখা হয় তার সাথেও সংঘর্ষে লিপ্ত হতে পারে। পদার্থের প্লাজমা অবস্থা। আমরা এতদিন পদার্থের তিনটি অবস্থা নিয়ে কথা বলেছি, তরল, কঠিন এবং বায়বীয়। আমরা আজকে ইনশাআল্লাহ নতুন একটি অবস্থা যেটা প্লাজমা অবস্থা এটা নিয়ে আলোচনা করব। যদিও পৃথিবীতে প্রাকৃতিকভাবে ন্যাচারাল ভাবে এই অবস্থাটি এখনো পাওয়া যায়নি বা পাওয়া ন্যাচারাল ভাবে সম্ভব নয়, কৃত্রিম ভাবে এটা করা আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে। বিভিন্ন কলকারখানায় অর্থাৎ মিল ইন্ডাস্ট্রিজে বড় বড় ধাতব পদার্থ কাটার জন্য এই প্লাজমা টর্চ ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা কিন্তু মাস্ট বি কৃত্রিম ভাবে করা হয়। প্রাকৃতিক ভাবে যেগুলি পাওয়া যায় সেগুলো হচ্ছে হাইলি টেম্পারেচার সম্পন্ন আয়োনাইজড গ্যাস। আমি আবারও বলছি, প্লাজমাটা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। তাপমাত্রাটা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে থাকে, অনেক হাইলি টেম্পারেচার সেখানে। এবং এর উৎসগুলির মধ্যে বড় উৎস হচ্ছে সূর্য এবং অন্যান্য নক্ষত্র রয়েছে। তাহলে আমরা এখানে নরমালি ভাবে যে কথাটা বলতে পারছি সেটা হচ্ছে যে প্লাজমা অবস্থাটা পৃথিবীতে ন্যাচারাল ভাবে পাওয়াটা খুবই মুশকিল। এছাড়াও প্লাজমা আমাদের আধানকে ফ্লো করতে সাহায্য করে, অর্থাৎ আধান বহন করে। যেহেতু আধানকে এক স্থান হতে অন্য স্থানে, আধান মিন্স হচ্ছে চার্জ, ইলেকট্রন, এদেরকে যেহেতু এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করতে সাহায্য করে, সো মাস্ট বি প্লাজমা একটি তড়িৎ পরিবাহী। আমরা এখন ইনশাআল্লাহ একটি প্লাজমার চিত্র দেখব। আমরা চিত্রে একটি প্লাজমা বল দেখতে পাচ্ছি। এখানে এই গ্যাসটাকে আয়োনাইজড করে লাইক দিস, গ্যাসটার যে আয়নিত রূপটা হাই টেম্পারেচারে
প্লাজমা অবস্থা এই বলের ভিতরে প্রকাশিত হচ্ছে। এই বলটাকে প্লাজমা বল বলা হয়ে থাকে এবং আমরা এখানে যে আয়নিত অবস্থা যেটা দেখতে পাচ্ছি গ্যাসের, এটাকে মূলত প্লাজমা অবস্থা বলা হয়ে থাকে।